নীল সাধারণ কোনো মানুষ নয়। বাবা বলল, মানে কি বলছিস তুই? নীল সাধারণ না তো কি? ঋতু বলল, নীলের ব্লাড হচ্ছে ব্লু। বাবা বলল, কি বলছিস এসব? ঋতু বলল, আর আমাকে নীল সম্পর্কে জানতেই হবে। আমি আজকেই থানায় জয়েন করছি, আমি এখন থানায় যাব। বাই বাবা বলে বের হয়ে পড়ল ঋতু। বাসায় বসে থাকলে তো আর নীলকে ছাড়ানো যাবে না। চাইলেই 5 মিনিটের মধ্যেই নীলকে ছাড়াতে পারে, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা আছে, তাই অসৎ পন্থায় যেতে চাই না। তাই অর্ধতন কর্মকর্তা ধরে নীলের থানায় পোস্টিং নিল ঋতু। আর ওসি আকবরের ট্রান্সফার করেই যাচ্ছে ওই থানায়। পরের দিন থানায় জয়েন করে ঋতু, কিন্তু দুর্ভাগ্যবশত নীলের কেসটা নিজের হাতে নিতে পারে না। ওসি আকবর এমন চাল চেলে গেছে, ঋতু হাতে কেস নিতে পারছে না। আর সেই দিন থানায় গিয়ে শোনে তাকে আরো 15 দিন পর জয়েন করতে হবে কোনো এক কারণে। ঋতু আবার হতাশ হয়ে বাসায় ফিরে আসে, মানে শ্বশুর বাড়িতে। কিন্তু দুঃখের কথা হলো, নীলের দাদু বাড়ি থেকে হওয়া, মানে নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। এইবার ঋতুর সন্দেহ 100তে 100 মিলে গেল। এইসব নীলের সাজানো নাটক, কিন্তু কোথা থেকে কি হয়েছে বোঝা যাচ্ছে না। ঋতু পুরো বাড়ি খুঁজতে লাগলো, যদি কোনো ক্লু পাওয়া যায় নীলের। আসলে নীল কে, কি চাই? এমন সময় বাইরে থেকে গুলির আওয়াজ আসে। 6 বার শুট করে জানালা দিয়ে, কিন্তু ভাগ্য ভালো ঋতু তখন আলমারির পেছনে ছিল, তাই গুলি লাগে না। তা না হলে খবর হয়ে যেত ঋতুর। গুলি থামতেই ঋতু নিজের পিস্তলটা বের করে তাক করে একটি গুলি ছুটতেই 2জন লোক বাইক থেকে পালিয়ে যায়। লোক দুটো হেলমেট পরা ছিল। পরের দিন সকালবেলা ঋতু নীলের জন্য খাবার নিয়ে যায়। নীল কাজ অন্যরকম লাগছে। নীলই প্রথম ঋতুর নাম ধরে বলল, ঋতু তুমি ঠিক আছো তো? ঋতু বলল, আমি ঠিক আছি, কিন্তু বলতে চেয়েও ঋতু আর কিছু বলল না। এইদিকে নীলের দাদুকে পাওয়া যাচ্ছে না, সেটা নীলকে বলল না, কারণ ঋতু জেনে গেছে এই আসল নীল না। আমার সামনে জেলে আছে নীল রূপে অন্য কেউ। থানার নতুন ইনচার্জ শামসুল হক সাহেব ঋতুকে জানালেন, আসামি নীল মাঝে মাঝে জেল হাজত থেকে হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যায়। উনি কি অদৃশ্য হওয়ার মন্ত্র জানেন নাকি? ইনচার্জের কথাই ঋতু একটু ভাবনার জগতে চলে যায়। এটা কি বলল? একটা মানুষ কি করে আবার অদৃশ্য হয়ে যায়? নাকি আমার সাথে মজা করছে? কিন্তু একজন ওসি কেন মজা করবে? ওসি শামসুল হক সাহেবের ডাকে ঋতু ভাবনার জগৎ থেকে ফিরে আসে। ভাবনার জগৎ থেকে ফিরে একবার নীলের দিকে চোখ বুলাই। নীলের দিকে তাকিয়ে ভাবছে, এই বোকা ছেলের দ্বারা এমন কোনো কিছু সম্ভব না। অতিরিক্ত ভাবনা আর কিছু মানুষের চক্রান্তের ফাঁদে পড়ছি না তো আবার? নীলের তো আবার চারিদিকে শত্রুর অভাব নেই। নীল ঋতুকে ডাকলো, আমাকে এখান থেকে কবে বের করবে? আমায় না এখানে থাকতে একদম ভালো লাগে না। ঋতু বলল, খুব তাড়াতাড়ি বের করব। নীল বলল, আচ্ছা দাদু কেমন আছে? সে আসে না কেন আমাকে দেখতে? ঋতু বলল, একটু অসুস্থ আছেন। মিথ্যা বলল। নীল বলল, আচ্ছা আমি কি অপরাধ করছি যার জন্য আমাকে এখানে আটকে রাখছে, আমারে মারে? ঋতু বলল, আমি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি বের করব তোমাকে এখান থেকে, তুমি একদম টেনশন করো না। বলেই ঋতু থানা থেকে বের হলো। ঋতুকে বারবার একটা জিনিস ভাবিয়ে তুলছে, নীল কিভাবে জেল থেকে অদৃশ্য হয়ে যাবে। ঋতু বাসায় গিয়ে টিভি ছেড়ে দেশের একটু খবর নিচ্ছিল, কিন্তু ভালো লাগছিল না, বারবার চ্যালেঞ্জ চেঞ্জ করছিল। একটা মুভির দৃশ্য ঋতুর চোখ আটকে গেল। সেটা হলো, একটি নেতার আলাদা একটি গোপন কক্ষ খুঁজে পায় পুলিশ, যেখানে সেই নেতা তার অবৈধ কাজকর্ম করে থাকে। সেই রুমে তল্লাশি নিয়ে পুলিশ অনেক কিছু পায়। ঋতুর মাথায় তখন একটা চিন্তা আসে, এই বাড়িতে এমন আলাদা কিছু নাই তো? সেটা ভেবে ঋতু অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে বসে পড়ে। একটু জিরিয়ে নেওয়ার জন্য সোফায় মাথায় হেলান দিয়ে বসে আছে ঋতু। হঠাৎ ফোনটা বের করে ইবু স্যারকে ফোন দেয়। ঋতু ভাবলো, একটু অপরাধীকে আতুর ঘর দিয়ে খোঁজখবর নিয়ে আসা যাক, তাই একা বের হওয়া ঠিক হবে না, ইবু স্যারকে নিয়ে যাওয়া যাক। ইবু স্যার হচ্ছে ঋতুর প্রেমে একসময় দিওয়ানা ছিল। এখন আপাতত উনি বিয়ে করে ঘর সংসার করছে। কিন্তু ইবু স্যার ফোনটা রিসিভ করলো না, তাই একটা মেসেজ করলো, আমি এখানে যাচ্ছি, সময় মতো এসে পড়ো। তখন প্রায় সন্ধ্যা নেমে আসছে, বাইরে আবার বৃষ্টি হচ্ছে। রেনকোট গায়ে চাপিয়ে বের হয়ে পড়লো ঋতু। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলছে। পিচ জ্বালা রাস্তা, গাড়ির হেডলাইটের আলো পড়তে চকচক করছে। আবার কোথাও কোথাও তো পানি জমে আছে। জমে থাকা পানির উপর দিয়ে গাড়ির চাকা আসে, তখন ঋতুকে লাফ দিয়ে সরে যেতে হয়, গায়ের উপর পানি আসবে বলে। আমার মনে হয় গাড়ির ড্রাইভার গুলো ইচ্ছে করে আমাকে পানি দিচ্ছে। হাঁটতে হাঁটতে চলে গেল নিজের গন্তব্যে। ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। এইদিকে ইবু স্যার আসেনি। এই বৃষ্টির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? পাশেই ছিল মা রেস্তোরাঁ, খাবার হোটেল। এই বৃষ্টির মধ্যে ভুনা খিচুড়ি আর ডিম ভাজির সুগন্ধে আশেপাশে ছড়িয়ে পড়েছে। এখন প্রিয় খাবার রেখে কেমনে দাঁড়িয়ে থাকা যায়? তাই ঋতু লোভ সামলাতে না পেরে ভিতরে প্রবেশ করে। কিন্তু তখন বিদ্যুৎ ছিল না। প্রতিটি টেবিলে ছিল একটি করে মোমবাতি। বেশ চমৎকার লাগছিল। ঋতু গিয়ে বসে পড়লো এক কোণের টেবিলে, আর গরম গরম প্রিয় খাবারগুলো অর্ডার করলো। কিন্তু ভয় হলো, এলাকাটি সন্ত্রাসীদের আতর ঘর। মনে হয় প্রতিদিন হোটেলটিতে কিছু পকেটে ছেলেপিলে বসে থাকে, আজও আছে। এই অসময় মেয়ে মানুষ দেখে ছেলেগুলো আস্তে আস্তে ঋতুর টেবিলের দিকে যেতে থাকে। কিন্তু ঋতু মন দিয়ে তার প্রিয় খাবারগুলো খাচ্ছে। কিন্তু হোটেল যে কখন জনশূন্য হয়ে গেছে তা ঋতু খেয়ালই করেনি। ঋতু পানির বোতল চাইতে গিয়ে তাকিয়ে দেখে কিছু ছেলে বসে আছে।
একসাথে ছেলেগুলোকে দেখলেই বোঝা যাচ্ছে নেশা পানি খায়, কিন্তু একটু দূরে একজন কালো পোশাক পরা মুখ দেখা যাচ্ছে না, কাটা চামচ দিয়ে কিছু খাচ্ছে, কারণ শব্দ শুনে বোঝা যাচ্ছে। ঋতুর মনে পুরো ভয়, ইবু স্যার কি এখনো আমার মেসেজ পাইনি, ভয় হচ্ছে খুব। এমন সময় বকেটে একটা ছেলে এসে খপ করে ধরে বলল, চলো মামুনি, এবার আমাদের খাওয়াবে, বলে টান দিতেই হাতির মতো বিশাল পা দিয়ে ছেলেটার বুকে লাথি মারে। ছেলেটি গিয়ে পড়ে বাকি বোকাটেদের সামনে, তাকিয়ে দেখে বুকের হাড়গুলো পিঠের সাথে লেগে আছে। ঋতু দেখলো পাশের টেবিলে বসা সেই লোক, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। লোকটি বকাটেদের দিকে এগিয়ে যেতেই বিদ্যুৎ চলে আসে, ফলে ছেলেগুলো লোকটিকে দেখে ফেলে আর বস বস বলে পায়ে পড়ে যায়। লোকটি এক হাত উঁচু করে 4 আঙ্গুল মুষ্টি করে আবার খোলে। হোটেলের মালিক বুঝে লাইট অফ করতে বলল, আবার অন। লাইট অফ, কিন্তু ঋতু দেখতে পেল না। কিন্তু লাইট অন করতেই লোকটি আর নেই। শুনশান রাস্তায় ঋতু আবার বের হলো। রাস্তায় এখন আর মানুষ চলাচল নেই বললেই চলে। ইবু স্যারটা কেমন জানি আসলো না কেন। বলতে বলতে সামনে এসে পড়ে ইবু স্যার। ইবু বলল, কেমন আছো? ঋতু মনে মনে বলল, কেমন আছো মারাইও না, একটু আগে বিপদে পড়ছিলাম। ইবু বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? ঋতু বলল, জি ভালো, আপনি? ইবু বলল, ভালো। হঠাৎ এই এলাকায় কোনো ইনফরমেশন দরকার নাকি? ঋতু বলল, তা তো দরকারি, কিন্তু খুব জরুরি। ইবু বলল, ও আচ্ছা, তা কি এত জরুরি, আমাকে বলা যাবে? ঋতু বলল, বললে নিতে পারবেন তো? ইবু বলল, আচ্ছা হাঁটি আর কথা বলি। বলো। ঋতু সব খুলে বলল। ইবু মাথায় হাত দিয়ে বলল, ওএমজি, আচ্ছা চলো দেখা যাক কি হয়। দুইজন কথা বলতে বলতে নাইট ক্লাবের ভিতরে ঢুকলাম। এখানে কম বেশি সব অপরাধী আসে, আবার সাধারণ মানুষও আসে। এখানে পুলিশ আসতে ভয় পায়। এই এলাকা খুবই বিপজ্জনক, কখন কি হয় বলা যায় না। এই পুরো এলাকা একজন নিয়ন্ত্রণ করে। ভিতরে ঢুকে নীলের ছবি দেখাইলাম সবাইকে, কেউ চিনল না। হতাশ মনে বের হয়ে পড়লাম দুজনেই। ঋতু ইবু স্যারকে বলল, চলেন থানায় যাই, নীলের সাথে দেখা করে আসি। ঋতু থানায় গেল। রাত তখন 10টা বাজে। ঋতু থানায় গিয়ে দেখলো নীল বসে আছে জেলের ভিতরে দেয়ালে হেলান দিয়ে। ঋতু তখন ইবু স্যারকে বললেন, উনি আমার বর। তখন ইবু স্যার ঋতুর কানে কানে বলল, তুমি যা ভাবছো তাই এই হাদারাম না। নীলকে হাদারাম বলাই ঋতু ইবু স্যারের দিকে আর চোখে তাকাই। ইবু স্যার তা বুঝতে পেরে বলল, সরি, আসলে এ কি করে কোনো ক্রিমিনাল হয়? ঋতু বলল, সেটা আমিও ভাবছি, কি করে সম্ভব। নীল ঋতুকে দেখে এগিয়ে আসলো আর মায়া ভরা দৃষ্টি দিয়ে বলল, আমার না অনেক ক্ষুধা লাগছে, খাবার আনছেন? তখন ঋতু নীলের মায়ের কাছে হার মেনে বিপদে পড়ে যায়, কারণ খাবার আনে নাই। ঋতু বলল, তুমি জাস্ট 5 মিনিট ওয়েট করো, আমি খাবার নিয়ে আসছি। ইবুকে রেখেই থানা থেকে বের হয়ে যায়। ইবু পিছন পিছন ডাকতে থাকে। ঋতু ভুলেই গেছে যে ইবু স্যার আছে। ঋতু ইবুর ডাক শুনে দাঁড়ায়। ইবু বলল, আমাকে রেখে কোথায় যাচ্ছ? ঋতু বলল, ও স্যার সরি, খেয়াল ছিল না, আমাকে খাবার আনতে নীলের জন্য, এনে দিতে পারবেন? ইবু স্যার মুসকে এসে বলল, তুমি যা আজ পর্যন্ত বলছো তা কোনোদিন শুনিনি, এমন হয়েছে? তুমি এখানে অপেক্ষা করো, আমি নিয়ে আসছি। ঋতু ইবু স্যারের কথা শুনে দাঁড়ালো। ঋতু জানে রাত যতই হোক ইবু স্যার হতাশ করবেন না। থানার বাইরে ঋতু দাঁড়িয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে একজন কনস্টেবল, বয়স্ক করে। ঋতু বলল, চাচা ভালো আছেন? চাচা ডাক শুনে উনি উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ মা, ভালো আছি, আপনি ভালো আছেন? ঋতু বলল, বেশি ভালো নেই চাচা। চাচা বলল, কেন মা, কি হয়েছে? ঋতু বলল, থানায় আমার স্বামী। চাচা বলল, কে, ওই নীল রক্ত যার? ঋতু বলল, চাচা বলল, আচ্ছা মা, আপনাদের বিয়ে হয়েছে কত বছর? ঋতু তখন হাত দেখিয়ে বলল, এই যে দেখেন, এখনো মেয়েদের রং ওঠে নাই, বলতে গেলে বাসর ঘর থেকে ধরে নিয়ে আসছে। চাচা বলল, কিন্তু মা, তাহলে বাচ্চাটা কার? ঋতু বলল, কিসের বাচ্চা?